নমস্কার। আজ আমরা একটা বেশ অন্যরকম ঘটনার গভীরে যাব। জায়গাটা অসমের একটা গ্রাম সালমারা। সালমারা, হ্যাঁ। ঘটনাটা অনেক দিন আগের এক বিয়ের রাতের। মানে যেখানে ওই স্থানীয় বিশ্বাস, কিছু অপূর্ণতার গল্প আর আর একটা অশরীরী উপস্থিতির ছমছমে ব্যাপার মিশে আছে। ঠিক। আমাদের কাছে এর একটা বিবরণ আছে। মানে অনেকেই এটাকে সালমারার ভুতুরে কোণে বলে জানে। প্রায় সত্যি ঘটনা বলেই ধরা হয়। হ্যাঁ, এই লোককথাটা বেশ পরিচিত কিন্তু। তো আমরা চেষ্টা করব এর আসল দিকগুলো একটু তুলে ধরতে। মানে ঠিক কি হয়েছিল, কেনই বা, আর এই যে লোককথা, এর আড়ালে ঠিক কি লুকিয়ে আছে। একদম। বিশেষ করে এই গ্রামীণ পটভূমি আর ধরুন বিয়ের মতো একটা সামাজিক অনুষ্ঠান, হ্যাঁ, হ্যাঁ, এরকম আবহাওয়ায় এই অলৌকিক গল্পগুলো প্রায় অন্য মাত্রা পায়, তাই না? হ্যাঁ। এটা শুধু ভয়ের গল্প থাকে না, এর মধ্যে স্থানীয় সংস্কৃতি, বিশ্বাস অনেক কিছু জড়িয়ে থাকে। ঠিক। তো গল্পটা শুরু হচ্ছে ডিসেম্বরের এক শীতের রাতে। গল্পের যিনি কথক, তিনি হঠাৎ করেই একটা বিয়ের নেমন্ত্রণ পান সালমারা যাওয়ার। অপ্রত্যাশিতভাবে। আচ্ছা। তার এক কলেজের বন্ধু ছিল পলাশ। তারই বোনের বিয়ে। ওহ, বন্ধুর বোনের বিয়ে। হ্যাঁ, তো প্রথমে ওনার যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু বন্ধু খুব করে বলাতে। বুঝলাম। বন্ধুর অনুরোধ তো ফেলা যায় না। ঠিক। তো পরের দিন সকালে বাসে করে রওনা দিলেন। গন্তব্য সালমারা, নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। গ্রামের বর্ণনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, সেটাই। একদিকে ধানক্ষেত, কুড়েঘর, আবার পলাশদের বেশ বড় একটা বাড়ি। মানে একটা শান্ত সরল ছবি আর কি। কিন্তু এর মধ্যেই কথক একটা জিনিস খেয়াল করেন, গ্রামের মানুষজন হাসি খুশি হলেও তাদের মধ্যে কেমন যেন একটা একটা অদ্ভুত নীরবতা। নীরবতা মানে? মানে যেন তারা কিছু একটা লুকাতে চাইছে, বা হয়তো বলতে চাইছে না। এই আপাত শান্ত পরিবেশের মধ্যেই হয়তো রহস্যের বীজটা বোনা হচ্ছে, তাই না? এই কন্ট্রাস্টটা খুব জরুরি গল্পের জন্য। ঠিক তাই। তো সেদিন সন্ধ্যায় বাড়িতে মেহেন্দির অনুষ্ঠান। বেশ উৎসবের আমেজ, গান বাজনা, হাসি ঠাট্টা চলছে। যেমনটা হয় আর কি বিয়ের বাড়িতে। হ্যাঁ। তো কথক আর তার কিছু বন্ধু, মানে সুমন, রাজ, এরা বাড়ির একটু বাইরে চা খাচ্ছিল। আচ্ছা। তখনই কথকের চোখটা গেল পাশের বাঁশবনটার দিকে। চাঁদের আলোয় উনি দেখলেন একটা একটা লম্বা স্থির ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ছায়ামূর্তি। হ্যাঁ। তো উনি পলাশকে জিজ্ঞেস করলেন। পলাশ শুনি হেসে উড়িয়ে দিল ব্যাপারটা। উড়িয়ে দিল। হ্যাঁ, বললে যে ওই বাঁশবনের পাশেই একটা পুরনো পুকুর আছে, ওদিকটা নাকি ভূতের জায়গা বলে লোকে জানে। কেউ ওদিকে যায় না। ও, মানে ভূতের জায়গা বলে একটা কথা প্রচলিত আছে। আছে, কিন্তু পলাশের এই হেসে উড়িয়ে দেওয়াটা মানে কথকের ঠিক বিশ্বাস হলো না। হুম, এটা একটু সন্দেহজনক। সে কি সত্যি বিশ্বাস করে না, নাকি ব্যাপারটা চাপা দিতে চাইছে? সেটাই। আর ঠিক সেই সময়েই পরিবেশটা কেমন যেন একটু বদলে গেল। কিভাবে? আর এই গন্ধটা কিন্তু পরেও ফিরে আসবে, এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই। এই ধরনের ডিটেলসগুলো, মানে ধরুন ভারী বাতাস, গায়ে কাটা দেওয়া বা এই বিশেষ গন্ধ, এগুলো সাসপেন্স তৈরি করে, অলৌকিক কিছুর ইঙ্গিত দেয়। ঠিক। কিন্তু চন্দনের গন্ধ তো সাধারণত শুভ অনুষ্ঠানে ব্যবহার হয়। এখানে সেটা একটা ভয়ের আবহে আসছে। এটা বেশ অন্যরকম। হ্যাঁ, সেটাই। তো এরপর রাতে যখন প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, কথক একা বাইরে বসেছিলেন, চাঁদ তখন মাথার ওপর। বেশ নির্জন পরিবেশ। হঠাৎ উনি দেখলেন বাঁশবনের ভেতর থেকে একটা একটা ক্ষীণ আলো আসছে, আর সেই আলো ভেদ করে ধীরে ধীরে বেরিয়ে এলেন একজন মহিলা। মহিলা? হ্যাঁ, পরনে টকটকে লাল শাড়ি, মাথায় ঘুমটা দেওয়া, আর হাতে একটা পানের বাটা। বিয়ের সাজ, কিন্তু রাতে বাঁশবন থেকে? সেটাই তো ভয়ের। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার চলার কোনো শব্দ নেই, একদম নিঃশব্দ। কোনো শব্দ নেই? না। আর কথক স্পষ্ট দেখলেন মহিলার পায়ের আঙুলগুলো পিছন দিকে ঘোরানো। সর্বনাশ! পিছন দিকে ঘোরানো পা! এটা তো লোককথায় অশরীরী বা অস্বাভাবিক সত্তার চেনা লক্ষণ। একদম। কথক তো জমে গেছেন ভয়ে। স্বাভাবিক। লাল শাড়ি, পানের বাটা, বিয়ের প্রতীকগুলোই এখানে কেমন ভয়ের চেহারা নিচ্ছে, তাই না? ঠিক। মহিলাটি এরপর ধীরে ধীরে ওই পুকুরের ধারে গেলেন, আর যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। মিলিয়ে গেলেন? হ্যাঁ। পরের দিন সকালে কথক আর ঠিক থাকতে পারলেন না। উনি পলাশের মাকে গিয়ে বললেন ব্যাপারটা। কি বললেন পলাশের মা? উনি নিশ্চয়ই খুব ভয় পেয়েছিলেন। না, এটাই তো অবাক করার মতো।
উনি একদম চমকালেন না, বরং খুব শান্তভাবে জিজ্ঞেস করলেন, উনি কি লাল শাড়ি পরা মেয়েটিকেই দেখেছেন? তার মানে উনি জানেন? হ্যাঁ, কথক তো আরও অবাক। তার মানে এই মহিলার ব্যাপারটা গ্রামে অজানা নয়। রহস্যটা তাহলে শুধু কথকের একার অভিজ্ঞতা নয়, এর একটা ইতিহাস আছে বোঝা যাচ্ছে, পারিবারিক বা সামাজিক একটা ব্যাপার। ঠিক তাই। পলাশের মা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন অঞ্জনার কথা। অঞ্জনা? হ্যাঁ? 2 বছর আগের ঘটনা। ওই পুকুরের ধারেই অঞ্জনা নামের একটি মেয়ের বিয়ে ভেঙে যায়। বিয়ে ভেঙে যায়? কেন? পাত্রপক্ষ এসে শেষ মুহূর্তে বিয়ে বাতিল করে দেয়। কারণ মেয়েটির রাশিতে নাকি অমঙ্গল আছে। কি সাংঘাতিক! শুধু এই কুসংস্কারের জন্য? হ্যাঁ, ভাবা যায়। তো সেই রাতেই অঞ্জনা ওই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ওহ, কি মর্মান্তিক! তার দেহটার খুঁজে পাওয়া যায়নি, শুধু পরের দিন সকালে তার ওই লাল বিয়ের শাড়িটা পুকুরের জলে ভেসে উঠেছিল। দেহ খুঁজে পাওয়া যায়নি, এটা লোকবিশ্বাসে অতৃপ্ত আত্মার ধারণাটাকে আরও উস্কে দেয়, তাই না? একদম। আর মা এটাও বললেন, সেই থেকেই গ্রামে কথাটা রটে গেছে যে প্রতি বছর নয়, প্রতি বিয়ের রাতে, প্রতি বিয়ের রাতে? হ্যাঁ, ঠিক মাঝরাতে অঞ্জনা ফিরে আসে। তার মানে গ্রামের সবাই এটা জানে এবং একরকম মেনেই নিয়েছে? মলে তো হচ্ছে তাই। এটা ভয়ের থেকেও বেশি কিছু, বুঝলেন? এটা যেন একটা অলিখিত নিয়ম হয়ে গেছে। অঞ্জনার ফিরে আসাটা শুধু একটা ভৌতিক ঘটনা নয়, এটা আসলে সেই অবিচার, সেই অপমানের একটা বাৎসরিক পুনরাবৃত্তি যেন, যা গ্রামটাকে তাড়া করে বেড়ায়। ঠিক বলেছেন। ওই পুকুরটা যেন মৃত্যু, রহস্য আর অতৃপ্তির একটা প্রতীক হয়ে উঠেছে ওখানে। হুম। বেশ, এবার ফেরা যাক বিয়ের রাতের ঘটনায়। পরের দিন বিয়ে, বাড়িতে উৎসবের ধুমধাম, আলো, বাজনা, হইচই। স্বাভাবিক পরিবেশ। পাঠক চেষ্টা করছেন আগের রাতের দেখাটাকে মন থেকে সরাতে। ভাবছেন হয়তো মনের ভুল বা ওই ভূতের গল্প শুনেই এরকম দেখেছেন। নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা আর কি। হ্যাঁ, কিন্তু রাত যত বাড়ছে সেই পরিচিত মিষ্টি চন্দনের গন্ধটা আবার ফিরে আসছে। আবার? হ্যাঁ, আর ঠিক তখনই কারেন্ট চলে গেল। বিদ্যুৎ চলে গেল। চারদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার। ঢোলের যে আওয়াজ হচ্ছিল সেটাও কেমন ধীরে ধীরে থেমে গেল। চারদিকে একটা জমাট নিস্তব্ধতা। নাটকীয়তা বাড়ায় ঠিকই, কিন্তু মনে হয় যেন স্বাভাবিক জগতের নিয়মগুলো কিছুক্ষণের জন্য থেমেই যাচ্ছে। একদম। কথক তখন পকেট থেকে ফোন বের করে টর্চটা জ্বালালেন, আর জ্বালাতেই দেখলেন ঠিক তার সামনেই দাঁড়িয়ে সেই লাল শাড়ি পরা মহিলা। একেবারে সামনে, এবার আরও স্পষ্ট। হ্যাঁ, এবার আর ছায়া নয়, খুব স্পষ্ট। মুখে একটা অচেনা স্থির হাসি, কিন্তু চোখের জায়গায় দুটো কালো গর্ত। চোখের জায়গায় গর্ত? হ্যাঁ, হাতে সেই পানের বাটা, আর তার পায়ের নিচ থেকে উঠোনে জল পড়ছে টুপ টুপ করে, যেন এইমাত্র পুকুর থেকে উঠে এসেছেন। বাপরে, এটা তো সরাসরি সাক্ষাৎ, এবার আর কোনো ইঙ্গিত বা আভাস নয়, একেবারে সামনাসামনি। এই বিবরণগুলো, স্থির হাসি, চোখের গর্ত, ভেজা পা, এগুলো ভয়টাকে অন্য স্তরে নিয়ে যায়। এটা তখন আর লোককথা নয়, কথকের কাছে ভয়ঙ্কর বাস্তব। কথক আতঙ্কে চিৎকার করে উঠলেন, কে তুমি? কি উত্তর এলো? একটা ঠান্ডা, কেমন যেন কাপা কাপা স্বর ভেসে এলো। আজ আমার বিয়ে ছিল, ওরা আসেনি। ওরা আসেনি? হ্যাঁ, এই একটা কথাতেই যেন অঞ্জনার সব কষ্ট, সব অপমান, সব অপূর্ণতা ধরা আছে। ঠিক, এই সংলাপটা খুব শক্তিশালী। এর মধ্যে ওর অতৃপ্ত ইচ্ছে, ওই প্রত্যাখ্যানের যন্ত্রণা, আর সময়টা যে ওর জন্য ওখানেই থেমে আছে, সবটা যেন মিশে আছে। সে যেন এখনও সেই বিয়ে ভাঙার রাতেই আটকে আছে। এরপর কথক ভয়ে হোঁচট খেয়ে পড়ে যান, আর ঠিক তখনই মহিলার হাত থেকে পানের বাটাটা মাটিতে পড়ে যায়। পড়ে যায়? হ্যাঁ, আর সেটা পড়তেই যেন চারপাশের বাতাসটা থেমে যায়। শুধু বাঁশপাতা ছেঁড়ার মতো একটা শব্দ শোনা যায়। তারপর? পলাশ ছুটে আসে আওয়াজ শুনে। কথক ইশারা করে দেখান, কিন্তু সেখানে কেউ নেই, কিচ্ছু না। কেউ নেই? না, শুধু শুধু উঠোনে ভেজা পায়ের ছাপ। পুকুরের দিকে এগিয়ে গেছে সেই ছাপগুলো। ভেজা পায়ের ছাপ, এটা কিন্তু একটা বাস্তব প্রমাণ, তাই না? এটাকে আর শুধু মনের ভুল বা বিভ্রম বলা যায় না। একদম, যেন অশরীরিক উপস্থিতির একটা সই রেখে গেছে। আর ওই পানের বাটা পোড়া, বাতাস থেমে যাওয়া, এগুলো ইঙ্গিত দেয় যে তার উপস্থিতিটা শুধু মানসিক নয়, পরিবেশের উপরেও তার প্রভাব পড়ছে। ঠিক, বিয়ে তো কোনোমতে শেষ হলো, কিন্তু সবার মুখে একটা চাপা আতঙ্ক। কনের মুখেও ভয় স্পষ্ট। গ্রামবাসীরা নিজেদের মধ্যে ফিসফিস করছে, বলছে এটা অঞ্জনারই ছায়া। সে ফিরে আসে
কারণ তার নামটা কেউ নেয় না, তাকে সবাই ভুলে যেতে চায়। এই নাম না নেওয়ার ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই কেন বলুন তো? অনেক সংস্কৃতিতে এই বিশ্বাসটা আছে, বুঝলেন, যে মৃত ব্যক্তির নাম যদি না নেওয়া হয় বা তাকে যদি জোর করে স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়, হ্যাঁ, তাহলে তার আত্মা শান্তি পায় না, মুক্তি পায় না, বরং সে আরও বেশি করে পৃথিবীর সঙ্গে বা ওই জায়গার সঙ্গে বাঁধা পড়ে যায়। এটা এক ধরনের অসমাপ্ত শোক বা আনরিজলভড গ্রিফ। তার মানে ভুলে যাওয়ার চেষ্টাটাই তাকে বেঁধে রাখছে। নয়, লোক বিশ্বাস অনুযায়ী তো তাই। বিস্মৃতি এখানে মুক্তির পথ নয়, বরং বন্ধন হয়ে দাঁড়াচ্ছে। এটা একটা প্রশ্ন তুলে দেয়, আমরা কি সত্যি কাউকে ভুলে গিয়ে তার স্মৃতি থেকে মুক্তি পেতে পারি, নাকি তাতে যন্ত্রণাটা আরও গভীর হয়? পরের দিন সকালে কথক যখন আবার পলাশের মায়ের সাথে কথা বলছেন, তখন আসল সত্যিটা সামনে এলো। কি সত্যি? মা খুব কাঁপা গলায় স্বীকার করলেন, অঞ্জনা আসলে তার নিজের ভাইঝি ছিল। নিজের ভাইজি? হ্যাঁ, তার মৃত্যুর পর পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওর নাম আর কেউ মুখে আনবে না, হয়তো লজ্জা ঢাকতে বা কষ্ট এড়াতে, কে জানে। সাংঘাতিক ব্যাপার। তার মানে এই ভয়, এই লোককথা, এটা শুধু গ্রামবাসীদের মধ্যে নয়, পরিবারের একেবারে ভেতরেও গেঁথে আছে। ঠিক, মা বললেন তিনি বিশ্বাস করেন বাড়িতে আবার বিয়ের উৎসব হচ্ছে দেখেই অঞ্জনার আত্মা সেটা সহ্য করতে পারেনি, তাই ফিরে এসেছে। এই নাম না নেওয়ার সিদ্ধান্তটাই হয়তো অঞ্জনার ফিরে আসার কারণ হয়ে দাঁড়িয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী পরিবারের এই নীরবতাই হয়তো অতৃপ্ত আত্মাকে আরও জোর দিচ্ছে। মা আরও বললেন উনি আগের রাতে ওই চন্দনের গন্ধটা পেয়েছিলেন। পেয়েছিলেন? হ্যাঁ, আর গন্ধটা পেয়েই উনি বুঝেছিলেন যে কথক অঞ্জনাকে দেখেছে, কারণ ওই গন্ধটা নাকি অঞ্জনার উপস্থিতির সঙ্গেই জড়িয়ে গেছে। ও, আর ঠিক এই কথাগুলো যখন হচ্ছে, তখনই কথকের চোখ পড়ল ঘরের কোণে রাখা একটা পুরনো কাঠের বাক্সের দিকে। আধখোলা বাক্সটা। কাঠের বাক্স? হ্যাঁ, আর তার ভেতরে কথক দেখলেন একটা শুকনো লাল শাড়ি আর একটা পানের বাটা। সেই পানের বাটা? যেটা আরও ভয়ের, সেই পানের বাটার ভেতরটা তখনও সেতসেতে। স্যাঁতসেঁতে? তার মানে এটা কি আগের রাতে পড়ে যাওয়া সেই বাটা বা সেটারই কোনো অংশ? বলা মুশকিল। এই বাক্স আর তার ভেতরের জিনিসগুলো পুরো ঘটনাটাকে আরও জটিল করে দিচ্ছে। এটা যেন অলৌকিক উপস্থিতির সাথে বাস্তব জগতের একটা সংযোগ তৈরি করছে। প্রশ্ন উঠছে, বাস্তব আর অলৌকিকের সীমারেখাটা ঠিক কোথায়? সত্যিই তাই। এই পুরো আখ্যানটা মানে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে সালমারা গ্রামের গভীরে লুকিয়ে থাকা এক কষ্টের স্মৃতি আর একটা গা ছমছমে লোককথার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আমাদের। অবশ্যই। ওই অঞ্জনার অতৃপ্ত আত্মা, বিয়ের রাতে তার ফিরে আসা, ওই চন্দনের গন্ধ, ভেজা পায়ের ছাপ, চোখের কোটরের অন্ধকার, আর শেষে পাওয়া ওই স্যাঁতস্যাঁতে পানের বাটাটা, সব মিলে একটা অদ্ভুত ভয়ের জাল তৈরি হয়। একদম। আর এই ধরনের কাহিনীগুলো দেখুন শুধু ভয় দেখানোর জন্য তৈরি হয় না। এগুলো আসলে কোনো একটা সম্প্রদায়ের তাদের চাপা দেওয়া স্মৃতি, তাদের সমষ্টিগত ভয়, অবিচারের বোধ আর অলৌকিকের প্রতি এক ধরনের বিশ্বাস বা হয়তো সমর্পণ, এগুলো কি তুলে ধরে। প্রতীকগুলো খুব শক্তিশালী এখানে, তাই না? খুব। লাল শাড়িটা এখানে অপূর্ণ বাসনার প্রতীক, পুকুরটা মৃত্যু, রহস্য, আবার ফিরে আসার পথও, চন্দনের গন্ধটা অশরীরী আগমনের বার্তা, আর নাম না নেওয়া সেটা বিস্মৃতির চেষ্টা, কিন্তু সেই চেষ্টার ব্যর্থতা। এই গল্পটা আসলে মনে করিয়ে দেয় যে অতীতকে আমরা জোর করে চেপে রাখতে চাই, তা হয়তো অন্য কোনো রূপে, আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে, অন্তত মানুষের মনে, তাদের বিশ্বাসে, তাদের লোককথায় তো বটেই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, সালমারার এই ঘটনা কি আসলেই সত্যি, নাকি এটা নিছকই একটা খুব ভালোভাবে তৈরি করা লোককথা? উত্তরটা হয়তো আমরা জানতে পারব না। কিন্তু অসমের সেই সালমারা গ্রামে আজও নাকি বিয়ের রাতে 12টার পর ওই বাঁশবনের পাশের রাস্তাটা মানুষ এড়িয়ে চলে। সেটাই। যখন একটা গোটা সম্প্রদায়ের স্মৃতি, তাদের জমে থাকা দুঃখ, ভয়, অবিচারের বোধ সব মিলেমিশে কোনো এক অপূর্ণ আত্মার রূপ নেয়, তখন তার প্রভাবটা ঠিক কতটা বাস্তব হয়ে উঠতে পারে। সেটাই ভাবার বিষয়। যে নামগুলো নেওয়া হয় না, যে গল্পগুলো চাপা পড়ে যায়, সেগুলোর ওজন আসলে ঠিক কতটা? এই ভাবনাগুলোই হয়তো আমাদের আজকের এই আলোচনার মূল প্রাপ্তি, তাই না? একদম। এই প্রশ্নগুলোই আসলে থেকে যায়।